আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের দোয়া করুন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আসাদ অ্যাম্বিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের যে অর্থনীতির ধারাবাহিক পি ক্লাসের কথা বলেছিল, আজকে আমাদের পি ক্লাসের যে লেকচার লেকচার নাম্বার 2, সেটা হচ্ছে অর্থনীতি প্রথম বছর দ্বিতীয় অধ্যায়ের লেকচার 2 নিয়ে। আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়ের উপযোগ নিয়ে। আজকে আমরা আলোচনা করবো চাহিদা নিয়ে। তাহলে আজকের লেকচার আমরা ইনশাল্লাহ চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা বিধির যে শর্ত এবং চাহিদা কখন প্রযোজ্য হয়, কখন প্রযোজ্য হয় না, এবং এটা থেকে এই চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি থেকে চাহিদার রেখা কিভাবে উন্নত হয়, আমরা ইনশাল্লাহ বিস্তারিত আজকে আলোচনা করবো। তো তোমরা বিজ্ঞান মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং খাতা কলম নিয়ে উদাহরণ রইল। এবং এখান থেকে কিন্তু মোস্ট অফ দা টাইম এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এখানে চাহিদা দেখি দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু, এবং অর্থনীতি প্রথম পত্রে যে দ্বিতীয় অধ্যায় সেটা একদম সবচেয়ে একটা বড় অধ্যায়, এবং এখানে সবচেয়ে বেশি বিস্তারিত আলোচনা, এবং এখান থেকে বেশি কোশ্চেন আসে। এবং এখান থেকে একটা কোশ্চেন আসার একটা টপিক হচ্ছে চাহিদা দেখে। চাহিদা দেখে কিন্তু কোশ্চেন আসে, ম্যাক্সিমাম সময় কিন্তু কোশ্চেন আসে। একটু মনোযোগ সহকারে ক্লাসটি করার অনুরোধ তোমাদের। প্রথমে আমরা দেখি চাহিদা কি। আমরা সাধারণত জানি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কি বলি, আমরা চাহিদা বলি। তাহলে কোনো কিছু পাওয়া বা ইচ্ছা, কোনো কিছু হওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা কি বলে, আমরা চাহিদা বলে। কিন্তু অর্থনীতি বলতেছে এটা বললে চাহিদা হবে না। অর্থনীতিতে চাহিদা তিনটা বৈশিষ্ট্যকে নির্দেশ করে। ওইটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য। তাহলে প্রথম অবস্থায় যে চাহিদা, এটা হচ্ছে আমার ক্রয় ক্ষমতা থাকতে হবে, এবং আমার দ্রব্যটা পাওয়ার ইচ্ছা থাকতে হবে, এবং ওই অর্থটা আমার ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে কি বলছি, আমার কোনো একটা দ্রব্যে পাওয়ার ইচ্ছা, ক্রয় করার ইচ্ছা, এবং ক্রয় করার সামর্থ্য, এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, তিনটা জিনিস থাকতে হবে। তাহলে কি কি রাখতে হবে, অর্থ, ওই দ্রব্যের প্রতি আকর্ষণ বা এই অর্থ দ্রব্যটা পাওয়ার ইচ্ছা রাখতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং এই দ্রব্যটা ক্রয়ের জন্য টাকা বা পয়সা রাখতে হবে, অর্থ রাখতে হবে। এবং অর্থ থাকলেই হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটাকে আমরা চাহিদা বলে গণ্য করতে পারবো। যেমন ধরি আমরা আমার এখন একটা দ্রব্য, এবং যেমন আমার একটা মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি কিনতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার পুরো টাকা আছে 100 টাকা, কি পারবো? কোনো পারবো না। তাহলে আমি 100 টাকা দিয়ে কোনো গাড়ি পাবো না। তাহলে এই যে আমার এটা কিন্তু চাহিদা হিসেবে গণ্য হবে না। আমার ইচ্ছা আছে, টাকা ব্যয়ের ইচ্ছাও আছে, আমার টাকা থাকলে আমি ক্রয় করতাম, তার কিন্তু আমার কি নেই, অর্থটা সামর্থ্য নেই। তিনটা বৈশিষ্ট্যের মধ্যে দুইটা আছে, কিন্তু আমার একটা নেই। তিনটার মধ্যে দুইটা আছে, আমার একটা নেই। তাহলে সেটা কিন্তু চাহিদা হিসেবে গণ্য হবে না। আমার আমার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছার সাথে অর্থ থাকতে হবে, এবং অর্থের সাথে অর্থ দিয়ে ইচ্ছা থাকতে হবে। যেমন একজন বড় লোক মনে করেন, আর ইচ্ছে হচ্ছে একটা গাড়ি কিনতে, তার উপরে টাকাও আছে, এখন সেই যে হচ্ছে যে টাকাটা খরচ না করি, কৃপণ কৃপণ ব্যক্তির ক্ষেত্রে চাহিদা হবে না। তাহলে সে কৃপণতা করছে, তাহলে সেটা কিন্তু চাহিদা হিসেবে গণ্য হবে না। তাহলে তার টাকাও আছে, ইচ্ছাও আছে, সাথে কি থাকতে হবে, টাকাটা ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে, তাহলে সেটা কি হবে, চাহিদা হিসেবে গণ্য হবে। তাহলে চাহিদা কি, চাহিদা কাকে বলে, এটা বললে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্যের ক্রেতা বা ক্রেতাগণ বাজারে বা প্রকৃতিতে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে প্রস্তুত, সেটা হচ্ছে চাহিদা। তাহলে কোনো নির্দিষ্ট মূল্যে নির্দিষ্ট দ্রব্যের ক্রেতাগণ বা ক্রেতা প্রকৃতি বা বাজার থেকে যতটুকু পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে প্রস্তুত, সেটাকে কি বলে, চাহিদা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এখানে চাহিদা অনেক রকমের চাহিদা আছে, যেমন দাম চাহিদা, আয় চাহিদা, তারপরে আছে আপনার পরিবর্তন চাহিদা, পরিপূরক চাহিদা, সম্পর্কিত চাহিদা, অনেক রকমের চাহিদা, আড়াআড়ি চাহিদা, অনেক রকমের চাহিদা আছে। তাহলে এটা এটা দরকার নেই। যেমন আমরা এরপরে যেটা মেন আলোচনা, সেটা হচ্ছে চাহিদা বিধি। এখান থেকে মূলত কোশ্চেন আছে। চাহিদা বিধি, চাহিদা বিধি হচ্ছে কি, কোন দ্রব্যের দাম কমার ফলে, দাম হ্রাসের ফলে তার চাহিদা বৃদ্ধি পাওয়া, এবং দাম বৃদ্ধির ফলে তার চাহিদা কমে যাওয়া। এই বিপরীত, দাম এবং চাহিদার বিপরীত সম্পর্ককে কি বলে, চাহিদা বিধি বলে। তাহলে কি বলছি, কোন একটা দ্রব্যের দাম বাড়ার ফলে যদি চাহিদা কমে, এবং দাম বৃদ্ধির ফলে যদি চাহিদা কমে, এবং দাম কমার ফলে যদি চাহিদা বৃদ্ধি পায়, এই দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে কি বলে, চাহিদা বৃদ্ধি বলে। তাহলে কি কি বলছি, কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলো, তাহলে এটা চাহিদা কমে যাবে। আবার ওইটা একটা দ্রব্যের দাম কমলো, ওইটার চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে ওইটাই হচ্ছে কি, মূলত চাহিদা বৃদ্ধি। তাহলে চাহিদা ভিত্তিক কার্যকর হওয়ার জন্য কতগুলো অনুমিত শর্ত লাগে। তাহলে অনুমিত শর্তগুলো আমরা একটু দেখি। প্রথম অবস্থা যেটা লাগবে সেটা হচ্ছে ভোক্তার আয় স্থির। ভোক্তার আয় স্থির। হ্যাঁ, এখানে একটা কথা, সেটা হচ্ছে চাহিদা হবে যে
অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দামের বৃদ্ধির ফলে চাহিদা হ্রাস পেলে, আবার দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পেলে, এই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। তাহলে অন্যান্য অবস্থার মধ্যে এখানে সবগুলোই অন্যান্য অবস্থা, শুধুমাত্র দামের পরিবর্তন হবে এখানে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে দাম ছাড়া আর কি কি থাকে? তাহলে এখানে ভোক্তার আয় থাকতে পারে, ভোক্তার রুচি থাকতে পারে, অভ্যাস থাকতে পারে, সময় থাকতে পারে, ভোক্তা পাগল কিনা, ভালো যুক্তিশীল এটা থাকতে পারে, তারপরে সম্পর্কিত দ্রব্যের দাম থাকতে পারে, ক্রেতার সংখ্যা থাকতে পারে, উদ্দেশ্য কম থাকতে পারে। তাহলে এই সবগুলা জিনিস কি থাকবে? শুধুমাত্র পরিবর্তন হবে কোনটা? দামটা। এই দামের পরিবর্তনের ফলে যদি চাহিদা বেশি আর কম হয়, সেটা হচ্ছে মূলত কি? চাহিদা বৃদ্ধি। তাহলে এখানে কোন কোন জিনিসগুলা স্থির থাকবে? প্রথম হচ্ছে ভোক্তার আয় স্থির। যেমন আমার এখন মনে করি আমি প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করি। এখন এই 15,000 টাকা ইনকামটা আমার 15,000ই থাকতে হবে। আমি যেই সময়ে চাহিদা বৃদ্ধিতে কার্যকর করবো, চাহিদা বৃদ্ধি নিয়ে আলোচনা করবো, অথবা চাহিদা বৃদ্ধি কার্যকর করতে যাব, তখন কি থাকতে হবে? আমার আয়টা স্থির থাকতে হবে, মানে 15,000-এ থাকতে হবে। এরপরে আমার রুচি অভ্যাস, যেমন আমরা কোন একটা দ্রব্যের প্রতি, যেমন ইলিশ মাছের প্রতি আমার এখন এই দ্রব্যের প্রতি আমার রুচি আছে, অভ্যাস আছে, আমার খাওয়ার ইচ্ছে আছে। তাহলে এই অভ্যাসটা স্থির আমার অভ্যাসটা থাকতে হবে। তাহলে অভ্যাসটাও কি থাকতে হবে? স্থির থাকতে হবে। রুচি বা অভ্যাস কি থাকতে হবে? স্থির থাকতে হবে। তাহলে এটাও পেলাম। এরপরে সময়, যেমন আমি এই সময় আর 5 বছর পর বা 1 বছর পর করলে হবে না, সময়টা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। যেমন আমার এই আমি 1 মাস আগে পছন্দ করতাম, এখনো পছন্দ করি, অথবা এই 2 দিন আগে বাজারে যে মূল্যটা ছিল এখনো সেই মূল্যটা আছে, অথবা বাজারের মধ্যে যে, যেমন এটা আমরা এবার বলতে পারি, যেমন গ্রীষ্মকালীন আর শীতকালীন। যেমন গ্রীষ্মকালে কিন্তু এই কম্বল কিন্তু চাহিদা থাকে না, শীতকালে কিন্তু থাকে। আবার ছাতার চাহিদা কম থাকে বেশি বৃষ্টিতে, গ্রীষ্মকালে বা এই বর্ষাকালে। তাহলে এই যে একটা সময়, এটা সময় কি থাকবে? স্থির থাকবে। এটা কি থাকবে? সময় স্থির থাকবে। সময় এখানে কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমি যদি শীতকালে বিবেচনা করি, তাহলে শীতকালে হতে হবে, এটা শীতকালে হতে হবে। এটা আমি শীতকালের দ্রব্য নিয়ে যদি গ্রীষ্মকালে আলোচনা করি তখন কিন্তু হবে না, অথবা গ্রীষ্মকালের চাহিদা নিয়ে যদি গরমকালে বা শীতকালে যদি আলোচনা করি তখন কিন্তু হবে না। তাহলে যেই মৌসুমের দ্রব্য সেই মৌসুমে আলোচনা করতে হবে, সেই মৌসুমে বিধিটা কার্যকর করতে হবে। আমি এক মৌসুমের দ্রব্য নিলাম আর এক মৌসুমের চাহিদা নিলাম, সেটা কিন্তু হবে না। তাহলে সেজন্য বলা হচ্ছে এখানে সময়টাও স্থির থাকবে। এরপরে যুক্তিশীল ভোক্তা, আমরা আমরা ভোক্তা, আমরা কি থাকবো? যুক্তিশীল ভোক্তা। কোনো পাগলের ক্ষেত্রে এই চাহিদা বিধি কার্যকর হবে না। যেমন কোন একটা পাগল, সে কোন একটা দ্রব্য পেলে আমি আরো পাইতে চাইবে, আরো পেতে চাইবে। যেমন মাতালের ক্ষেত্রে কিন্তু এই দ্রব্যটা কার্যকর হবে না, এই বিধিটা কার্যকর হবে না। যেমন কোনো মাতাল যদি মদ পান করে, সে 1 বোতল মদ খাওয়ার পর আরো চাইবে, সে যত পাবে ততই চাইবে পান করার জন্য। তার ক্ষেত্রে কিন্তু কি হবে না, সে দাম বৃদ্ধি পেলেও কিনবে, দাম কমলেও কিনবে, তার ক্ষেত্রে এই চাহিদা বিধিটা কার্যকর হবে না, কারণ মাতাল অবস্থায় সে যা ইচ্ছে করতে পারে। সেজন্য এখানে বলা হচ্ছে ভোক্তা কি থাকবে? ভোক্তা যুক্তিশীল থাকবে। এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্য হচ্ছে পরিপূরক দ্রব্য এবং বিকল্প দ্রব্য। পরিপূরক এবং পরিবর্তক, এই দুইটা দ্রব্যর দাম স্থির থাকতে হবে। যেমন পরিপূরক দ্রব্য হচ্ছে কি? এই চা পাতা, দুধ বা চিনি, চা পাতা চিনি। তাহলে চা পাতা ছাড়া চিনির কাজ নেই, আর চিনি ছাড়া চা পাতার কাজ নেই। মানে চা তৈরি করার জন্য কি লাগবে? চা পাতা এবং চিনি দুইটা লাগবে। তাহলে এখন আমার চা পাতার দাম বৃদ্ধি পেলে, তাহলে ওই যে যেটা দুধের দাম বা চিনির দাম, সেটা কি হয়ে যাবে? কমে যাবে। দাম কমবে না, চাহিদা কমবে যায়। যেমন কোন একটা চা বানাতে আমার 5 টাকা খরচ হয়, নর্মালি 5 টাকা খরচ হয়। এখন দেখা যাচ্ছে হঠাৎ চা পাতার দাম বৃদ্ধি পেল, যেমন যেটা 400 টাকার চা পাতা সেটা 600 টাকা হয়ে গেল। এখন 600 টাকা হওয়ার ফলে আমি এই দ্রব্যটা কম ক্রয় করতেছি। এখন এই কম ক্রয় করার ফলে ওই যে আমি চিনি কিন্তু ঠিকই আছে, চিনির দাম কিন্তু ঠিকই আছে, চিনির দাম কমে নাই বা বাড়ে নাই। মানে আমার চা পাতা বৃদ্ধির কারণে যে আমি চা এখন কম খাবো, তাহলে যার কারণে চিনি কম লাগতেছে না, তাহলে চিনির যে চাহিদা এটা কিন্তু কম আসতেছে না। তাহলে একটা দ্রব্যের দামের ফলে আরেকটা দ্রব্যের চাহিদা কমে যাওয়া, অথবা একটা দ্রব্যের দাম কমের ফলে আরেকটা দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়া, সেটা হচ্ছে সম্পর্কিত দ্রব্য। তাহলে সম্পর্কিত দ্রব্যের দাম কি রাখতে হবে? স্থির রাখতে হবে। যেমন চা পাতা যেটা যে দাম আছে, চিনিও সেই দাম রাখতে হবে। আবার পরিবর্তক বা এই বিকল্প দ্রব্য, এই সম্পর্কিত দুইটা দ্রব্য আছে, একটা হচ্ছে পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। তাহলে বিকল্প দ্রব্য হচ্ছে যেমন চা এবং কফি। তাহলে চার দাম যদি বৃদ্ধি পায়, কফির চাহিদা কিন্তু বেড়ে যাবে।
কপির চাহিদা কি হয়ে যাবে, বেড়ে যাবে। যেমন একটা চা যদি 15 টাকা হয়, এখন সেটা যদি বৃদ্ধি করে 20 টাকা হয়ে যায়, তাহলে আমি দেখা যাচ্ছে আমি 20 টাকা কপিও পাচ্ছি, তাহলে আমি কি খাবো, কপি খাবো, অবভিয়াসলি কপি খাবো। তাহলে এখন চার দাম বৃদ্ধি বলে হিসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কপির দাম চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা দ্রব্যের দামের বলে আর একটা দ্রব্য কি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। তাহলে সেটা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। এখানে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকতে হবে। এবং এখানে যে ক্রেতার সংখ্যা স্থির, যেমন বাজারে, আমি একটা বাজারে গেলাম, সেখানে দেখা যায় যে প্রতিদিন 100 জন ক্রেতা আসে, এবং 100 জনের জন্য যে চাহিদা 100 কেজি মাছ আনে কেউ, বিক্রেতারা 100 কেজি মাছ বিক্রি করে। এখন দেখা যায় হঠাৎ একদিন বাজারে 150 জন কি হয়ে গেল, ক্রেতা হয়ে গেল। এখন কি ওই চাহিদাটা মেটাতে পারবে, পারবে না। তাহলে সেজন্য বলা হচ্ছে এখানে ক্রেতার সংখ্যা হিসেবে স্থির থাকবে। ক্রেতার সংখ্যা যদি স্থির থাকে, তখন ক্রেতা যদি বৃদ্ধি পায়, তখন দাম বৃদ্ধি পেতে পারে, দাম ওই বিক্রেতা দামটা বৃদ্ধি করতে পারে। যেমন আমরা দেখতে পাই তো যে অনেকটা দেখা যাচ্ছে কোন একটা দ্রব্যের চাহিদা বেড়ে গেছে হঠাৎ, তাহলে এটা কিন্তু দামও বেড়ে যায় হঠাৎ করে। সেজন্য বলা হচ্ছে ক্রেতার সংখ্যা কি থাকবে, স্থির থাকবে। তাহলে এই যে ভোক্তার আয় স্থির, রুচি অভ্যাস স্থির, সময় স্থির, ভোক্তা যুক্তিশীল, ভোক্তার দ্রব্যের দাম স্থির, এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির, ক্রেতার সংখ্যা স্থির, এই সবগুলো অনুমতি, এই শর্তগুলা পূরণ হলেই সেটা চাহিদা বৃদ্ধি হওয়ার পরে এই কার্যকর হবে। যদি এটা না হয়, যেমন ভোক্তা আয় যদি পরিবর্তন হয়, আমার চাহিদাও পরিবর্তন হবে। আর যেমন আমার 15,000 থেকে যদি 20,000 বা 30,000 হয় আমার স্যালারি, তাহলে আমার চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে। আবার রুচি অভ্যাস পরিবর্তন হতে পারে, আমি এখন ইলিশ মাছে আমি 2 দিন পর নাও খেতে পারি, তাহলে না খেলে আমার ওই চাহিদা থাকবে না। আবার আমি যদি ওই আমার রুচিটা কিন্তু আরো বেশি হয় এখন, তাহলে আমি চাহিদার দাম বৃদ্ধি পেলে কিন্তু আমি ক্রয় করবো বেশি। এরপরে সময় স্থির, ওই যে বললাম, সময় যদি আমি এই গ্রীষ্মকালের এই দ্রব্য যদি বর্ষাকালে বিক্রি করি, অথবা সরি শীতকালে বিক্রি করি, অথবা শীতকালের পণ্য যদি বর্ষাকালে বিক্রি করি, তখন আজ হবে না। তাহলে সেখানে বলা হচ্ছে এখানে সময় স্থির। যেমন আমি শীতকালীন যে কম্বল, এটা যদি গরমে কাউকে দিই, সে নিবে না। সে কিন্তু ওই দামে, দেখেন 1,000 টাকা দামের কম্বলটা সে 200 টাকা দিয়ে বলবে যে 200 টাকা হলে দিন আমি, কারণ আমার লাগতেছে না। আমার যেটা যখন লাগে সেটা তখনই কিনতে হবে, বিক্রি করতে হবে বা সেটাই বিবেচনা করতে হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে সময় স্থির থাকবে। এবং ভোক্তা যুক্তিশীল, ওই যে পাগলের ক্ষেত্রে কি হবে না, এই বিধিটি কার্যকর হবে না। এরপর সম্পর্কিত দ্রব্যের দাম, ওই যে বললাম একটা পরিপূরক দ্রব্য আর একটা পরিবর্তক দ্রব্য, এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দাম স্থির থাকলেই তখন বিধিটি কার্যকর হবে। যদি দাম স্থির না থাকে, পরিবর্তন হয়, তখন কি হবে, বিধিটি কার্যকর হবে না। এরপরে ক্রেতার সংখ্যা, তাহলে ক্রেতার সংখ্যা বেশি আর কম হলে কি হবে, এই বিধিটি কার্যকর হবে না। তখন চাহিদা রেখা যে হিসেবে থাকে, ওই বাম থেকে ডান নিম্নগামী, এটা কিন্তু নিম্নগামী হবে না। তখন সেটা ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, অথবা ঊর্ধ্বগামী হতে পারে, সমমুখী হতে পারে। তাহলে এখন দেখি আমরা এই চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি উন্নত হয়, এবং সূচি থেকে কিভাবে চাহিদা রেখা উন্নত হয়। তাহলে এই যে এটা একটা চাহিদা সমীকরণ, চাহিদা সমীকরণ কি রাখলাম আমরা, কিউ এক্স সমান এ মাইনাস বিপি এক্স। তাহলে কিউ মানে হচ্ছে, কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ। তাহলে ডিমান্ড, এটা চাহিদার পরিমাণ, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। এরপরে এ মানে হচ্ছে এখানে ধ্রুবক, ধ্রুবকটা কি সবসময় কি থাকবে, এটা অপরিবর্তনীয় থাকবে, ধ্রুবক কি হয় না, চেঞ্জ হয় না, ধ্রুবকের মান পরিবর্তন, চলকের মান পরিবর্তন হয়। যেমন বি, এখানে বি হচ্ছে ডাল, ডালও কি থাকবে, এখানে অপরিবর্তনীয় থাকবে। এবং এখানে পি, পি মানে হচ্ছে প্রাইস, এক্স দ্রব্যের প্রাইস, এটা কিন্তু পরিবর্তন, এটা স্বাধীন চলক, এই চলকের মান কি হবে, পরিবর্তন হবে। বি এর, বি একটা চলক, এই চলকের মান কি হয়, পরিবর্তন হয়। তাহলে এখানে এ হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক। এরপরে বি ডাল, পি মানে হচ্ছে প্রাইস, দাম। তাহলে কিউ, আর কিউ মানে হচ্ছে পরিমাণ, এই চাহিদার পরিমাণ, কিউ ডি, কিউ এটা ডিগ্রি দিতে পারি আমরা। তাহলে ডিমান্ড, তাহলে যেমন এটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। তাহলে এখানে এখানে আমরা একটা মান ধরতে পারি, যেমন এখানে আমরা কিউডি দিই, কিউডি মানে ডিমান্ড, কিউডি সমান আমরা ধরলাম 10, বি সমান ধরলাম 2, 2 বি, সরি বি, এটা বি। তাহলে এটা একটা সমীকরণ, এটা এগুলো দেয়া থাকবে, কোয়েশনে দেয়া থাকবে। আবার সমীকরণ গঠনও আছে, এটা আমরা করবো এরপরে। সমীকরণ গঠন আছে, এটা কিভাবে গঠন করতে হয় সমীকরণটা। তাহলে এই সমীকরণটা আমাকে দেয়া থাকতে পারে কোয়েশ্চেনে, বলা হলো যে কোয়েশ্চনে দেওয়া আছে কিউডি সমান 10 - 2p। এখন বলা হচ্ছে কোয়েশ্চেনে গ নম্বরে বলা হচ্ছে সমীকরণ থেকে সূচি, সূচি বের করো বা সূচি নির্ণয় করো, সূচি রেখা অঙ্কন করো, সূচি অঙ্কন করো। অথবা বলতে পারে এই উদ্দীপকের চাহিদা সমীকরণ থেকে সূচি নির্ণয় করে চাহিদা রেখা অঙ্কন করো।
তাহলে যদি বলে আমাকে কি করতে হবে, এখান থেকে চাহিদার সূচিটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো? তাহলে এই যে আমরা বললাম এখানে পি, এটা হচ্ছে স্বাধীন চলক, আমি এখানে দাম যত ইচ্ছা বসিয়ে আমি মানটা নির্ণয় করতে পারি। যেমন আমি যদি ধরি পি সমান 1 টাকা হলে, 1 টাকা হলে, 1 টাকা হলে কি হবে, কিউডি সমান হাতে দিচ্ছি, কিউডি সমান 10 মাইনাস 2 পি। এই সমীকরণটা দেওয়া থাকবে, তাহলে এখানে পরিবর্তন হবে কিসের মান, পি এর মান। তাহলে পি এর মান পরিবর্তন হবে, কত আসে, তাহলে 10 মাইনাস 2 ইন্টু 1, তাহলে দিয়ে কি কত হয়, 2 হয়, দিয়ে কি দিই, তাহলে এখানে কিউডি কত আসতেছে 8, কত একক, 8 একক। এরপরে পি সমান 2 টাকা হলে, পি সমান 2 টাকা হলে কিউডি সমান 10 মাইনাস 2 পি, তাহলে 10 মাইনাস 2 ইন্টু পি এর মান কত, 2 টাকা, তাহলে দ্বিতীয় মান কত হয়, 4 হয়, 4 সমান সমান কত হবে, 6 আসবে। এরপরে পি সমান 3 টাকা হলে, 3 টাকা হলে কিউডি সমান কত হবে, কিউডি সমান 10 মাইনাস 2 পি, তাহলে 10 মাইনাস 2 ইন্টু 3, তাহলে এই 3 গুণ কত হয়, 6 হয়, তাহলে এখানে আসবে কত, 4, 10 থেকে 6 গেলে 4, তাহলে এই যে আমি এখানে 8 পেলাম, এখানে পেলাম 6, এখানে পেলাম 4, তাহলে এগুলো হচ্ছে কি এই চাহিদার পরিমাণ হচ্ছে কত, 8 একক, 4 একক, 6 একক, 4 একক। 1 টাকা দামে চাহিদার পরিমাণ 8, 2 টাকা দামে চাহিদার পরিমাণ 6, 3 টাকা দামে চাহিদার পরিমাণ 4। এখন এই যে আমি দাম পেলাম কয়টা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 3টা দাম পেলাম এবং 3টা চাহিদার পরিমাণ পেলাম। তাহলে এইগুলাই হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি সূচি। তাহলে এটা সূচিটা কিভাবে লিখবো আমরা, এখানে একটা দিলাম আমরা পি, পি মানে দাম, পি এরপর একটা দিলাম কিউডি মানে চাহিদার পরিমাণ, কিউডি চাহিদার পরিমাণ, এটা চাহিদার পরিমাণ, এটা দাম। তাহলে পি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, আর কিউডি কত, এটা একটা চাহিদার সূচি, এটা একদম ছোট বড় বললাম, এটা এর চেয়ে বড় থাকতেও পারে, এরপরে এর চেয়ে বড় দিতে পারে। তাহলে আমি বিস্তারিত না লিখে একটু ছোট করে দেখতেছি জায়গা সম্পূর্ণ না হওয়ার কারণে। তাহলে এখানে পি কত, 1, 2, 3 টাকা, তাহলে কিউডি কত, 1 টাকা দামে চাহিদা 8 একক, 2 টাকা দামে চাহিদা 6 একক, আর 3 টাকা দামে চাহিদা 4 একক। তাহলে এই যে এখানে দামও পেলাম, পরিমাণও পেলাম। এবার এখানে একটা দিতে পারি আমরা প্রাপ্ত বিন্দু বলে, প্রাপ্ত বিন্দু অথবা কোয়ান্টিটি বা পরিমাণ, সরি প্রাপ্ত বিন্দু দিই আমরা, বিন্দু, বিন্দু এ, বি, সি, এই 3টা সংমিশ্রণ গ্রাফ। তাহলে এখন এই যে ইস্যুটি দেখে আমাকে চাহিদার একা অঙ্কন করতে হবে। চাহিদার একা কিভাবে অঙ্কন, প্রথম একটা আমরা ভূমি নিব, প্রথম একটা নিব কি ভূমি, এরপর একটা নিব লম্ব, এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ, 0। তাহলে নিচে হবে সবসময় চাহিদার পরিমাণ, আর উপরে হবে দাম। স্বাধীন চলক সবসময় উপরে থাকবে, এটা স্বাধীন চলক, এটা স্বাধীন চলক, দামটা স্বাধীন চলক, এটা সবসময় কি থাকবে, উপরে থাকবে। তাহলে এখানে দাম কয়টা, 3টা। তাহলে এই যে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এটা পরিমাপটা ঠিক থাকতে হবে, বারবার বলতেছে পরিমাপটা ঠিক থাকতে হবে। এখানে 1, 2, 3, এরপর এখানে কয়টা আছে, কোয়ান্টিটি আছে 3টা। তাহলে এখানে 4, 6, 8, 4, 6, 8, 3টা পরিমাণ নিয়ে নিলাম আমরা, 3টা পরিমাপ নিয়ে নিলাম। এটা এই পরিমাণটা সমান হতে হবে, এই পরিমাপটা সমান হতে হবে, পরিমাপটা সবসময় সমান হতে হবে এখানে। তাহলে দেখি আমরা এখন 1 টাকার সাথে কার সংমিশ্রণ, 8-এর। তাহলে এই যে 1 টাকার সাথে 8-এর সংমিশ্রণ, এইটা কিন্তু প্রাইস, উপরে প্রাইস, আর এখানে কিউডি চাহিদার পরিমাণ, নিচে কিউডি আর উপরে পি প্রাইস। তাহলে 1 টাকার সাথে কার সংমিশ্রণ, 8-এর সংমিশ্রণ, 1 টাকার সাথে 8-এর সংমিশ্রণ। এরপরে 2 টাকার সাথে 6-এর সংমিশ্রণ, এই যে 2 টাকার সাথে 6-এর সংমিশ্রণ, এরপর 3 টাকার সাথে 4-এর সংমিশ্রণ, 4-এর সংমিশ্রণ। এখন এই যে এখানে 1-এর সাথে 8, তাহলে এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, এই যে বি বিন্দু এরপর সি বিন্দু। তাহলে এখন এ বি সি আমরা যোগ করে যে রেখাটা পাবো,
এটা হচ্ছে ডিডি, ডিমান্ড রেখা, চাহিদা রেখা। এটা বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে, এই যে বাম থেকে ডানে নিম্নগামী, এটা হচ্ছে কি চাহিদা রেখা। এটা হচ্ছে চাহিদা বিধির চাহিদা রেখা। এই চাহিদা বিধির চাহিদা রেখা কোথায় হবে? বাম থেকে ডানে নিম্নগামী হবে। এখন আমরা একটু দেখি কিভাবে চাহিদা রেখাটা হলো। চাহিদা বিধির বিধির যে সংজ্ঞা ছিল, এই সংজ্ঞার সাথে মিলতেছে কিনা দেখি আমরা। তাহলে সংজ্ঞাটা কি ছিল? অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, এই চাহিদা এবং দামের বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে দেখি আমরা একটু। এই যে যেমন 1 টাকা দাম, 1 টাকা দামে আমার চাহিদার পরিমাণ কত? 8 একক। এরপর দাম যখন বৃদ্ধি পেয়ে 2 টাকা হলো, চাহিদার পরিমাণ কমে গেল, 8 থেকে কত হয়ে গেল? 6 হয়ে গেল। এরপরে 2 টাকা থেকে দাম আরো বৃদ্ধি পেয়ে 3 টাকা হলো, তখন চাহিদা আরো কমে গেল, 4 টাকা, 4 একক হয়ে গেল। হ্যাঁ, কত একক হয়ে গেল? 4 একক হয়ে গেল। তাহলে এই যে এখানে দেখি আমরা, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দাম যখন বৃদ্ধি পেল, এদিকে চাহিদার পরিমাণ কমে কোথায় চলে আসলো? 6-এ চলে আসলো। এরপর দাম যখন 3 টাকা, 2 টাকা থেকে 3 টাকায় চলে আসলো, তখন চাহিদার পরিমাণ আরো কমে 4 এককে চলে আসলো। এখন আমরা প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে চাহিদা বিধি, চাহিদা রেখা। তাহলে এভাবে আমরা কি করতে হবে? চাহিদা রেখা অঙ্কন করতে পারি। এখন চাহিদা বিধির ব্যতিক্রম গুলো আমরা জানবো একটু। চাহিদা বিধির ব্যতিক্রম হচ্ছে এই যে অনুমিত শর্তগুলা যেখানেই হবে না, যেখানেই কার্যকর হবে না, সেটাই কি চাহিদা বিধির ব্যতিক্রম। যেমন কতগুলো আছে? গিভেন দ্রব্য, গিভেন দ্রব্য একদম নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে কিন্তু চাহিদা রেখা কার্যকর হবে না। যেমন নিকৃষ্ট দ্রব্য বলতে, যেমন গরিব, একেবারে যারা নিম্নবিত্ত, আমাদের সাধারণ আমরা ভাত খাই, তাহলে একেবারে যারা নিম্নবিত্ত তারা চাল ভাত যদি খেতে না পারে, একদম সস্তায় কি খায়? তারা আলু খায়। এটা সস্তা দ্রব্য হিসেবে আলু হিসেবে ধরা হয় এখানে অর্থনীতিতে, আলু। তাহলে এই আলু তারা কি করবে? খাবে। এখন দেখা যাচ্ছে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের চাহিদা বৃদ্ধি হবে, কারণ সামনে তাদের একটা আকাঙ্ক্ষা ইয়া থাকে যে, মানে মাইন্ডসেট থাকে যে কি আগামীতে আরো বৃদ্ধি পেতে পারে। তাহলে এই যে আগামী আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা কি করে? বেশি বেশি ক্রয় করে। তাহলে এটা দামের বৃদ্ধির ফলে কি হয়? তাদের চাহিদাও বৃদ্ধি পায়, কারণ এটা ছাড়া তাদের আর কোনো পণ্য নেই। যেমন আমি মনে করি আমি একটা দ্রব্য দাম বৃদ্ধি পাইছে, আমি এটা খাবো না, অন্য একটা খাবো, কিন্তু তাদের একেবারে সর্বনিম্ন, যেটা সর্বনিম্ন সস্তা দ্রব্য, সেটা হচ্ছে আলু। তাহলে এটা যদি, এটার দামও যদি বৃদ্ধি পায়, সেখানে তারা খেতে পারবে না। যার জন্য কি হবে? সামনে ভবিষ্যতে দাম আরো বৃদ্ধি পেতে পারে, এই আশা নিয়ে তারা কি করে? দ্রব্যের দাম বৃদ্ধির সাথে তারা তাদের চাহিদাও বৃদ্ধি পায়। যার কারণে এখানে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না, কারণ আমরা জানি চাহিদা বৃদ্ধি হচ্ছে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, চাহিদা কমে আসবে। কিন্তু বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কি? তাদের দ্রব্যের দামও বৃদ্ধি পাচ্ছে, তাদের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা সমমুখী, বিপরীতমুখী না। বিপরীতমুখী হলে তখন কি হবে? চাহিদা বৃদ্ধি কার্যকর হবে। আবার ব্যবলম্ব দ্রব্য, ব্যবলম্ব দ্রব্য হচ্ছে বিলাসজাত দ্রব্য। যেমন কোন একটা দ্রব্যের, যেমন ফ্রিজ, টিভি, এগুলো এগুলো হচ্ছে এসি, এগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। যেমন দেখা যাচ্ছে কোন একটা কোম্পানি বলে আগামী মাসে যারা এসি কিনবে, যারা ফ্রিজ কিনবে, তাদের জন্য এই 30% বা 40% ডিসকাউন্ট। এখন দেখা যাবে যে হুড মুড়িয়ে সবাই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফ্রিজ কিনতে বা টিভি কিনতে চলে যাবে, এসি কিনতে চলে যাবে, কারণ এখন এই দাম কমতেছে একটু। আবার দেখা যাচ্ছে কতগুলো দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, যেমন টিভি, ফ্রিজ, এসি। অনেকে মনে করে যে কি কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়া মানে এটা সম্মান বৃদ্ধি হওয়া। তাহলে এটা কি হবে? তাদের এই দ্রব্যের দাম বৃদ্ধির সাথে তাদের চাহিদা কিন্তু তখন বৃদ্ধি পায়। আমরা আমরা যারা হুজুগে আছি, হুজুগে বাঙালি বলে আমরা তারা মনে করে যে কি দাম বৃদ্ধি হওয়া মানে এটা দাম গুণগত মান বেশি। তাহলে সেখানে ব্যবহার দ্রব্যের ক্ষেত্রে যেগুলো বিলাসজাত দ্রব্য, এই বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যে এদের দামের সাথে সাথে চাহিদাও বৃদ্ধি পায়। এদের দামের সাথে সাথে কি হয়? চাহিদাও কিন্তু বৃদ্ধি পায়, কমে না। আবার এই দেখা যায় যে এই দ্রব্যের দাম যদি সামান্য কমে, চাহিদা কিন্তু অনেক বেশি হয়। চাহিদা কিন্তু কি হয়? অনেক বেশি হয়, সামান্য কমলে। তাহলে চাহিদার এই দামের সামান্য পরিবর্তনে চাহিদার বেশি পরিবর্তন হয় তাদের। তাহলে সেখানে এখানে কি হবে না? চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না, কারণ আমরা জানি যে এখানে দাম পরিবর্তনের ফলে চাহিদাও সমান কি হবে? পরিবর্তন হবে। দাম বৃদ্ধি পেলে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বৃদ্ধি পাবে। তাহলে ব্যবধান দ্রব্যের ক্ষেত্রে কি হবে না? এটা কার্যকর হবে না। এরপরে এখানে ভোক্তার আয় পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না, কারণ ভোক্তার আয়, আমার আয় যদি 15,000 থেকে 30,000 হয়, তখন আমার চাহিদাও কিন্তু বৃদ্ধি হবে। তখন আমার দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও আমি সেটা কিনবো, ক্রয় করবো, কারণ আমার এখন টাকা আছে হাতে, আমি ক্রয় করতে সমস্যা হচ্ছে না, তার জন্য আমার চাহিদাও বৃদ্ধি পাবে। কিন্তু সেখানে কি হবে না? চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এরপরে রুচি অভ্যাস, আমার রুচি অভ্যাস যদি বৃদ্ধি পাই অথবা কমে যায়, যেমন আমি আগে এখন গরু মাংস আর 5 বছর ওকে নাও যেতে পারে, এটা বুঝে আমার রুচি অনীহা চলে আসতে পারে, তখন আমাকে ফ্রিতে দিলে আমি কিন্তু খাবো না এটা। তাহলে তখন কি আমার
কার্যকর হচ্ছে। যেমন আমরা জানি যে কি দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, তখন ওই যে তখন আমার চাহিদা বৃদ্ধি হবে না। যেমন কোন একটা এলাকায় দেখা গেলো কলেরা দেখা দিল, ওখানে কিন্তু মাছ এমনি যে ফ্রিতে দিলেও খাবে না, সরি ম্যালেরিয়া দেখা দিল, ওখানে ফ্রিতে দিলেও কি হবে, খাবে না, তারা মাছ খাবে না। তাহলে এখানে কি থাকবে, ভোক্তার রুচি অভ্যাস যদি পরিবর্তন হয় সেখানেও এই বিধিটি কার্যকর, চাহিদা বিধিটি কার্যকর হবে না। এরপর সময়ের পরিবর্তন হলেও চাহিদা বিধি কার্যকর হবে না। ভোক্তা যদি অযৌক্তিক হয়, জ্ঞানহীন, খান্ড জ্ঞানহীন হয়, তাহলে সেখানেও কি হবে না, এই চাহিদা বিধি কার্যকর হবে না। এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম যদি পরিবর্তন, মানে পরিপূরক দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় বা কমে, পরিবর্তন হলে এইখানে চাহিদা বিধি কার্যকর হবে না। এবং পরিবর্তক বা বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও সেটার দাম বৃদ্ধি পেলে চাহিদা বিধি কার্যকর হবে না। কারণ একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অন্য একটা দ্রব্যের চাহিদা কি হয়, হ্রাস পায়। তাহলে এখানে যে বলা হচ্ছে অনুমিত শর্তের মধ্যে সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকবে, তাহলে এটা যদি পরিবর্তন হয় তখন চাহিদা বিধি কার্যকর হবে না। তাহলে কি বলতেছি, সম্পর্কিত দ্রব্যের দাম পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হবে না। এরপরে ক্রেতার সংখ্যা, তাহলে ক্রেতার সংখ্যা যদি স্থির না থাকে, যদি বেশি বা কম হয়, তখন চাহিদার হ্রাস বৃদ্ধি হতে পারে। তাহলে সেখানেও কি হবে না, চাহিদা বিধিটা কার্যকর হবে না। তাহলে চাহিদা বিধি কখন কার্যকর হবে, যখন দামটা পরিবর্তন হয়ে আর বাকি সব বিষয় কি থাকবে, অপরিবর্তিত থাকবে। আবহাওয়া, সময়, রুচি, অভ্যাস, এই তারপরে সম্মুখিত দ্রব্যের দাম, ক্রেতার সঙ্গে সবগুলো স্থির থাকবে, তখনই কি হবে, চাহিদা বিধিটা কার্যকর হবে, অন্যথায় চাহিদা বিধি কার্যকর হবে না। তাহলে এটাই হচ্ছে মূলত চাহিদার আলোচনা। তাহলে প্রথমে আমরা শিখলাম কি চাহিদা কি, চাহিদা তিনটা বৈশিষ্ট্য, এই ক্রয় করার ইচ্ছা, তারপর অর্থ সামর্থ্য থাকতে হবে, এরপরে অর্থটা ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, এরপরে চাহিদা বিধি কি জানলাম। চাহিদা বিধি হচ্ছে কি, এই দ্রব্যের দাম, সরি অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্যের দাম পরিবর্তন হলে, চাহিদার পরিবর্তন হলে এই বিপরীতমুখী চাহিদা এবং দামের বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। এরপরে আমরা জানলাম চাহিদা বিধির অনুমিত শর্ত, মানে কোন কোন বিষয়গুলো থাকলে চাহিদা বিধি কার্যকর হবে, এবং কোন কোন বিষয় পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হবে না সেটাও জানলাম। এবং আমরা এখানে চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি নির্ণয় করলাম, চাহিদা সূচি নির্ণয় করে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করলাম। এবং আগের চাহিদা রেখা চাহিদা রেখা সবসময় কি হয়, নিম্নগামী হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে দামের পরিবর্তন, দাম বৃদ্ধির কারণে এবং দাম হ্রাসের কারণে। দাম হ্রাস পেলে চাহিদা এদিকে যাবে, আর দাম বৃদ্ধি পেলে চাহিদা এদিকে আসবে, পিছনে আসবে। তাহলে এটা হচ্ছে কি চাহিদা রেখা, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপর আমরা দেখি একটু চাহিদা রেখা আরো কি কি রকম হতে পারে। যেমন চাহিদা রেখার ব্যতিক্রম বলি আমরা, চাহিদা রেখার ব্যতিক্রম বলতে কিরকম হতে পারে চিত্রটা একটু দেখি আমরা। যেমন আমরা নর্মালি যেটা জানি এটা হচ্ছে চাহিদা রেখা, এরকম বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখন এই চাহিদা রেখা এটাও হতে পারে, এরকমও হতে পারে, আবার দেখা যায় যে এরকমও হতে পারে, আবার দেখা যায় এরকমও হতে পারে। তাহলে এখানে কয়টা পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা আমি একটু সুন্দর করে ইয়া করি। যেমন প্রথম অবস্থায় ছিল এরকম, এটা হচ্ছে নর্মালি চাহিদা রেখা, চাহিদা বিধি যেখানে কার্যকর হয়। কিন্তু চাহিদা বিধির ব্যতিক্রম হলে রেখাটা এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে, অথবা এভাবে হতে পারে। তাহলে এই চার রকমের হতে পারে। তাহলে এটা কখন হয়, এটা যখন হয় তখন ওই চাহিদা বিধি কার্যকর হলে তখন এই শেপে হয়, বাম থেকে ডানে নিম্নগামী হয়। আবার বাম থেকে ডানে ঊর্ধ্বগামী কখন হয়, ওই যে যখন আমরা বলছিলাম আমার আয় বৃদ্ধি পাচ্ছে, আমার রুচি বৃদ্ধি পাচ্ছে, আমার আয় বৃদ্ধি পেলে আমার চাহিদাও বৃদ্ধি পাবে, তাহলে তখন এই চাহিদা রেখাটা উপরে ঊর্ধ্বগামী হবে, উপরে উঠবে। আবার এই রেখা ভূমি লম্বকের সমান্তরাল কখন হয়, লম্বকের সমান্তরাল। যেমন দাম থাকছে, সেখানে দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাহিদা স্থির, চাহিদা কিন্তু নড়াচড়া নেই, চাহিদা নড়াচড়া নেই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। এই যে যেমন এদিকে আসলে নড়াচড়া হচ্ছে, যেমন এই এটা একটা দাম, এটা একটা দাম, এটা একটা দাম, দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই চাহিদাটা এদিকে আসতেছে না, এদিকে নড়তেছে না। যেমন এটা কিন্তু এদিকে ছিল, এবার এদিকে ছিল, কিন্তু এটা একেবারে উপরে উঠতেছে। তাহলে এটা কোন দ্রব্যের ক্ষেত্রে হয়? যেমন আমার অসুখ হয়েছে, এখন আমার ওষুধ ক্রয় করা দরকার, এখন দেখা যাচ্ছে একটা ওষুধের দাম 10 টাকা, নর্মালি 10 টাকা দিয়ে খাই, এখন দেখা যাচ্ছে এটা বৃদ্ধি গিয়ে 20 টাকা হয়ে গেল, আমার খাইতে হবে, কোনো উপায় নেই, কারণ আমার অসুখ
নিরসনের জন্য কি খেতে হবে, ওষুধ খেতে হবে। সে দেখা যাচ্ছে আবার 30 টাকা করে ফেললো, আমাকে খেতে হবে, আমাকে খেতে হবে। তাহলে এই যে অতি প্রয়োজনীয় যে দ্রব্য, যেগুলো না হলে নয়, নিত্য প্রয়োজনীয়, এগুলো খেতে হবে, আমাকে খেতে হবে। সে দাম বৃদ্ধি করলে খেতে হবে, কম করলেও খেতে হবে। তাহলে এটা হচ্ছে কি, লম্ব অক্ষের সমান্তরাল। আর কতগুলো আছে, ভূমি অক্ষের সমান্তরাল। ভূমি অক্ষের সমান্তরালের মধ্যে কি, দাম স্থির থাকবে, চাহিদা হ্রাস বা কম হতে পারে। দাম থাকবে কি স্থির, দাম এখানে পরিবর্তন হবে না, কিন্তু চাহিদা বাড়তেও পারে, কমতেও পারে। চাহিদা কি হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। এটাও কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। এটা একটা কি, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। কারণ আমার চাহিদা বৃদ্ধি হচ্ছে কি, বাম থেকে ডানে নিম্নগামী হবে, কিন্তু এটা নিম্নগামী হচ্ছে না। এটা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল। এই ভূমি অক্ষের সমান্তরাল মানে এটার দাম পরিবর্তন হচ্ছে না, কিন্তু চাহিদার পরিবর্তন হয়ে যাচ্ছে। কিসের কারণে, এটা দামের রুচির কারণে হতে পারে, অভ্যাসের কারণ। যেমন দেখা যাচ্ছে যে এই আমার গরু মাংসের প্রতি রুচি আছে এখন। রুচি আছে কতটুকু, এই 20 টাকা দামে আমি গরু মাংস খাই এখানে, এই 5 একক মানে 5 কেজি খাই আমি, 20 টাকা দামে 5 কেজি খাই। এখন দেখা যাচ্ছে দামটা বৃদ্ধি পাই নাই, কিন্তু আমার রুচি বৃদ্ধি পাইছে। আমার রুচি বৃদ্ধি হওয়ার কারণে আমি এখন 10 কেজি খাই, আবার 15 কেজি খাই। তাহলে এটা আমার রুচির কারণে কি হচ্ছে যে আমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দামটা কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আবার এটা মোবাইল, যেমন মোবাইলের ক্ষেত্রে, যেমন মোবাইলের দাম কি আছে, স্থির আছে, কিন্তু আমাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মোবাইলের চাহিদাও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি স্থির আছে, দাম স্থির আছে, কিন্তু চাহিদা বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে। গ্রাহকের সংখ্যা কমে গেলে হ্রাস পাবে, গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ। তাহলে এইগুলা হচ্ছে কি চাহিদার ব্যতিক্রম। শুধুমাত্র এটাই চাহিদা বৃদ্ধির কার্যকর হবে কোথায়, বাম থেকে ডানে নিম্নগামী হলে। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, এরপরে ঊর্ধ্বগামী হলে এটা কি হবে না, চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটাই হচ্ছে আমাদের মূলত চাহিদা নিয়ে আলোচনা। এরপর আমরা মূলত এই চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো, মানে ওখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই তুমি ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসাদ এমবিশন কেয়ারের পক্ষ থেকে আজকে অর্থনীতি যে ধারাবাহিক ক্লাসের কথা ছিল, ধারাবাহিক ক্লাসের আজকের লেকচার আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার। আমরা প্রথম লেকচারে উপযোগ নিয়ে, দ্বিতীয় লেকচারে চাহিদা রেখা নিয়ে, চাহিদা বিধি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব চাহিদার কতগুলো নির্ধারক, অপেক্ষক এবং চাহিদা সমীকরণ গঠন। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, চাহিদা সমীকরণ গঠন। এখান থেকে কোয়েশ্চেন আসে, একটু ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা দেখি চাহিদার নির্ধারক সমূহ। তাহলে কোন কোন জিনিসের উপর, কোন কোন উপাদানের উপর চাহিদা নির্ভর করে, তাহলে কোন কোন বিষয়গুলোর উপর চাহিদা নির্ভর করে একটু দেখি আমরা। তাহলে এগুলো হচ্ছে চাহিদা নির্ধারক, যে যে উপাদানের উপর চাহিদা নির্ভর করে সেই উপাদানগুলো হচ্ছে চাহিদা নির্ধারক। তাহলে দ্রব্যের নিজস্ব দাম, কোন একটা দ্রব্যের দামের উপর কি করে, চাহিদার নির্ভর করে, চাহিদা নির্ভর করে। এরপর সময়ের উপর চাহিদা নির্ভর করে। এরপর আয়ের উপর চাহিদা নির্ভর, কোন ভোক্তার আয়ের উপর কি করে, চাহিদা বেশ কম হতে পারে। এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম, এটা আমরা গত ক্লাসে বলছিলাম, গত লেকচারে বলছিলাম, সম্পর্কিত দ্রব্যের উপর কি হয়, চাহিদা রেখা নির্ভর করে, চাহিদা বেশি বা কম হতে পারে। এরপর ক্রেতার সংখ্যা বেশ কম হলে চাহিদা বেশি বা কম হতে পারে। এরপর রুচি, আমার রুচির পরিবর্তন হলে চাহিদা কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এরপর বিজ্ঞাপনের মাধ্যমে কি করা যায়, চাহিদার বৃদ্ধি ঘটানো যায়। এরপরে সরকারের ভূমিকার মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা যায়। এরপর আয়ের বন্টনের মাধ্যমে কি করা যায়, এই এই বলে চাহিদার পরিবর্তন ঘটানো যায়। যেমন কোনো দেশে যদি সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন হয়, তখন গরিবরা কিন্তু এই ধনী হতে পারে। গরিবদের যে টাকা, অর্থের পরিমাণ হাতে এটা বৃদ্ধি পেতে পারে। তাহলে তাদের হাতে যদি টাকা বৃদ্ধি পায়, অর্থ বৃদ্ধি পায়, তখন তাদের চাহিদা কিন্তু বৃদ্ধি পাবে। আবার কোনো দেশে যদি অসম বন্টন থাকে, তাহলে তখন কিন্তু গরিবদের চাহিদা কিন্তু কমতে থাকবে, ধনীরা ধনী হতে থাকবে, গরিবরা গরিব হতে থাকবে। তখন সেখানে চাহিদা কমতে থাকবে। তাহলে আয়ের বন্টনের উপর কি হয়, চাহিদা নির্ভর করতে পারে। তাহলে এই গুলাই হচ্ছে মূলত চাহিদা নির্ধারক, কোন কোন বিষয়ের উপর চাহিদা নির্ভর করতে পারে, কোন কোন চাহিদার ভিত্তিতে চাহিদা নির্ধারণ করা যায়। এই উপাদানগুলো হচ্ছে মূলত কি, চাহিদার নির্ধারক। এরপর আসেন অপেক্ষকে। একটু অপেক্ষক হচ্ছে কি, এই দুই বা ততোধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকেই মূলত অপেক্ষক বলে। কি বললাম, দুই বা ততোধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। একটু লিখে নিতে পারো তোমরা।
দুই বা ততোধিক স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। আবার চাহিদা অপেক্ষক আছে, চাহিদা অপেক্ষক। চাহিদা হচ্ছে যে চাহিদার যে উপাদানের উপর নির্ভর করে চাহিদার পরিবর্তনের যে অনুপাত সেটার গাণিতিক প্রকাশকে চাহিদা অপেক্ষক বলে। তাহলে চাহিদা অপেক্ষক কি? চাহিদার উপাদানের বিভিন্ন মানের উপর বা বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে চাহিদার পরিমাণের পরিবর্তনের যে হার সেটার গাণিতিক প্রকাশকে কি বলে? চাহিদা অপেক্ষক। তাহলে কোন চাহিদার উপাদানের বিভিন্ন অবস্থার উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকে কি বলে? চাহিদা অপেক্ষক বলে, সহজ ভাষায়। এরপর চলক। চলক হচ্ছে কি? আমরা জানি যে যেসব রাশির মান পরিবর্তনশীল, যেসব রাশির মান পরিবর্তনশীল তাকে কি বলি? আমরা চলক বলি। আর যেসব রাশির মান পরিবর্তনশীল নয়, যা মান পরিবর্তন করা যায় না, সেটা কি? ধ্রুবক। এরপর পরামিতি। যেসব রাশির মান অর্থনীতি যেসব রাশির মান অজ্ঞাত থাকে, অজানা থাকে, সেটা হচ্ছে কি? পরামিতি। তাহলে যেসব রাশির মান অজ্ঞাত থাকে সেটা কি? পরামিতি। এগুলো কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো এখান থেকে মাস্ট আসে, কোয়েশ্চেন আসেই এখান থেকে। তাহলে পরামিতি হচ্ছে কি? যেই রাশির মান অজানা থাকে সেটা হচ্ছে কি? পরামিতি। আর ডাল স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার অনুপাতকে ডাল বলে। তাহলে স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার অনুপাতকে কি বলে? ঢাল বলে। মনে রাখতে হবে। এটা কিন্তু আসে ঢাল কি? ঢাল বলে কি বুঝতে হবে? তাহলে স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার যে অনুপাত, যে পরিমাণ, যে হার, সেটা হচ্ছে ঢাল। তারপর অর্থনৈতিক চলক। অর্থনৈতিক চলক হচ্ছে এই অর্থনৈতিক যে বিভিন্ন অবস্থার উপর ডিপেন্ড করে, যে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন এই মান গ্রহণ করে, সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক চলক। অর্থনীতির যে বিভিন্ন বিষয়গুলো আছে, বিভিন্ন বিষয়গুলো যখন ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে, আর যে প্রকাশ, তার যে অনুপাত, সেটা হচ্ছে মূলত অর্থনৈতিক চলক। এরপর আসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা সমীকরণ নিয়ে। এটা চাহিদা সমীকরণ গঠন। এটা কিসের সমীকরণ? চাহিদার সমীকরণ। আমরা কিন্তু এর আগের লেকচারে চাহিদা সমীকরণ থেকে চাহিদার সূচি এবং চাহিদার সূচি থেকে চাহিদার রেখা অঙ্কন করছিলাম। এখন আমরা সেই সমীকরণটা কিভাবে গঠন করতে হয় সেটা দেখবো। তাহলে চাহিদা সমীকরণ যেটা সূত্র আছে সেটা হচ্ছে কি? কিউডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু। এটা মানে কিউ টু সমান পি মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান মাইনাস পি টু। এটা হচ্ছে সূত্র। কিউডি, এখানে কিউডি হচ্ছে এই কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। পরিমাণ কিউডি, এটা কিউডি। এরপরে কিউ ওয়ান হচ্ছে প্রাথমিক চাহিদা। প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা। এরপরে কিউ টু হচ্ছে পরিবর্তিত চাহিদা। পরিবর্তিত পরিবর্তিত চাহিদা। এরপরে পি, পি মানে হচ্ছে দাম। পি দাম। এরপরে পি ওয়ান মানে হচ্ছে প্রাথমিক দাম। প্রাথমিক দাম। এরপরে পি টু মানে হচ্ছে পরিবর্তিত দাম। পরিবর্তিত পরিবর্তিত দাম। তাহলে এখানে 4টা জিনিস দেওয়া থাকবে। সেটা হচ্ছে প্রাথমিক চাহিদা দেওয়া থাকবে, পরিবর্তিত চাহিদা দেওয়া থাকবে, তারপরে প্রাথমিক দাম দেওয়া থাকবে, প্রাথমিক পরিবর্তিত দাম দেওয়া থাকবে। তখন আমাকে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে কোয়েশ্চেনে এটা বলতে পারে যে 10 টাকা দামে, কোন দ্রব্যের 10 টাকা দামে চাহিদার পরিমাণ, এটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে করি। এটা কিভাবে করতে হবে? এখান থেকে একটা উদ্দীপক দিয়ে, আমি একটা উদ্দীপক দিচ্ছি, এটা উদ্দীপক থেকে আমরা নির্ণয় করবো। কোন দ্রব্যের কোন দ্রব্যের 10 টাকা দামে চাহিদার পরিমাণ, চাহিদা 110 দিলাম, 110 একক, 110 একক। এখন চাহিদার পরিমাণ কমে গিয়ে, আচ্ছা এটা 100 দিই আমরা, 100 দিই, 100 দিই। তারপরে চাহিদার সরি দাম কমে গিয়ে, দামের পরিমাণ হ্রাস পেয়ে, 9 টাকা হলে
চাহিদার পরিমাণ হয় 110 একক। 110 একক, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে কোন দাম দ্রব্যের দাম 10 টাকা দামে চাহিদার পরিমাণ 100 একক। এখন দ্রব্যের দাম হ্রাস পেয়ে 9 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 110 টাকা হয়। তাহলে এটা ওই যে চাহিদা বিধি যেটা বলছিলাম, চাহিদা বিধিতে কি হয়, দাম কমলে চাহিদা বাড়ে। এই যে 10 টাকা থেকে যখন 9 টাকা হলো, চাহিদা কিন্তু 100 একক থেকে 110 একক হয়ে গেল। এখন আমাকে এখানে এখানে বলতে হবে কোনটা প্রাথমিক দাম এবং কোনটা পরিবর্তিত দাম, এবং কোনটা প্রাথমিক চাহিদা এবং কোনটা পরিবর্তিত চাহিদা। তাহলে এই যে প্রথম অবস্থায় যে 10 টাকা দেয়া আছে, এটা হচ্ছে আমার প্রাথমিক দাম। তাহলে এই যে প্রাথমিক দাম আমার কত, 10 টাকা। 10 টাকা। এরপরে পরিবর্তিত দাম কত, পরিবর্তন হয়ে দাম কত হয়েছিল, 9 টাকা হয়েছিল। তাহলে পরিবর্তিত দাম 9 টাকা। এরপর আমার প্রাথমিক চাহিদা কত, এই যে 10 টাকা দামে আমার চাহিদা কত ছিল, 100 একক। তাহলে প্রাথমিক চাহিদা আমার এই যে 100। এরপরে পরিবর্তিত চাহিদা কত, এই যে 9 টাকা দাম আমার কত হলো, 110 একক। তাহলে এখানে পরিবর্তিত কত, 110 একক। তাহলে এই মানগুলো আমাকে দিতে হবে, এই সূত্রের মধ্যে বসাতে হবে। এখানে আমরা বসাই একটু। তাহলে কিউডি আমাকে নির্ণয় করতে হবে। কিউডি মাইনাস কিউ ওয়ান কত, এই যে কিউ ওয়ান 100, কিউ ওয়ান কত 100, কিউ ওয়ান কত, এই যে কিউ ওয়ান এর মান 100। এবার কিউ টু কত, 110, 110। এরপরে পি এর মান নেই, পি ওয়ান এর মান আছে আমাদের, পি ওয়ান এর মান কত, 10 টাকা। এরপরে পি ওয়ান এর মান 10 টাকা। এরপরে পি টুর মান 9 টাকা পরিবর্তিত। তাহলে এখানে প্রথমে কি আছে, কিউডি মাইনাস 100 এটা আছে। এখন 100 থেকে 110 গেলে -10, -10 হবে, 100 থেকে 110 টাকা যাবে। এরপরে পি মাইনাস 10, 10 টাকা থেকে 9 টাকা গেলে 1 টাকা। এখন আমরা আর গুণ করবো, 8 গুণন করবো। এই যে এই কিউডি মাইনাস 100 একে কিউডি মাইনাস 100, কিউডি মাইনাস 100 একে কিউডি মাইনাস 100। এরপর এটা যাবে এখানে, তাহলে 10 মাইনাস পি হবে, এটা 10 মাইনাস পি ইন্টু 10, 10 মাইনাস পি ইন্টু কি 10, 10 মাইনাস মাইনাস 10 পি মাইনাস, সরি এখানে হবে -10 পি -10। এখন এটা গুণ করতে হবে। আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এই যে এটা যদি গুণ করি আমরা, বা ইউডি -100, তাহলে এই যে -10 পির সাথে গুণ করলে -10 পি একে -10 পি। এরপরে মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস। তারপর 10 একে 10 এর সাথে 10 গুণ করলে 100 হয়। 10 এর সাথে এই যে 1 একে 1 শূন্য 2টা। তাহলে এখন পাইলাম আমরা এখন দেখুন। এরপরে আমরা কি করব, এই 100টাকে আমরা ওখানে নিয়ে যাব, 100টাকে কি করবো, আমরা ওখানে নিয়ে যাব। এখানে থাকবে কিউডি, কিউডি যদি এখানে থাকে তাহলে এখানে -10 পি আছে, এখানে আছে +100। তাহলে এই 100টা যদি ওখানে নিয়ে যাই, তাহলে এটা মাইনাস আছে, এখানে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে হবে এখানে 100। তাইলে এখন দেখি ইউডি, এটা 10 মাইনাস পি, তাহলে এখন কত হয়, দুইটা মিলে 200 হয়, 200 একক। তাহলে এখানে আমাদের যে সমীকরণটা আসছে সেটা হচ্ছে এই, আমরা এই 200কে একটু আগে লিখি, এটা আমরা সুতরাং দিতে পারি। সুতরাং ইউডি সমান 200 মাইনাস 10 পি, 200 মাইনাস 10 পি, এটাই হচ্ছে আমার ইউডি সমীকরণ। এটাই আমার কি সমীকরণ। আমরা একটু সাজায় লিখলাম, মাইনাসটা পরে নিয়ে প্লাসটা আগে নিয়ে আসলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমার সমীকরণ। আমরা কিন্তু প্রথম করছিলাম, এর আগের লেকচার কিন্তু আমরা সমীকরণ দেখে চাহিদা সূচি এবং সূচি দেখে রেখা অঙ্কন করছিলাম। তাহলে এখন আমার কি করলাম, এখন একটা চাহিদার সূচি, এটা ধরি আমরা এখানে যেটা লিখছিলাম দিবক, সেটা একটা সাপোজ আমরা সূচি দেখতে পারি, ওই সূচি থেকে আমরা চাহিদার একটা অঙ্কন করলাম। তাহলে বলতে পারে এখানে যে কোন একটা দ্রব্যের দাম এত টাকা হলে তার চাহিদার পরিমাণ এত, এবং দ্রব্যের দাম হ্রাস বা বৃদ্ধি পেয়ে এত হলে তার চাহিদার পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পেয়ে এত হলো। তাহলে এখন আমাকে বলতে পারে দিবকের আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো। তাহলে চাহিদা সমীকরণ যদি নির্ণয় করতে, তাহলে এখন প্রথমে এই সূত্রটা দিতে হবে, কিউডি মাইনাস কিউ ওয়ান বাই
Q1 মাইনাস Q2 সমান সমান P মাইনাস P1 বাই P1 মাইনাস P2, এটা লিখে এরপর আমাকে প্রথমে নিয়ে করতে হবে Q1 কত, Q2 কত, মানে প্রাথমিক চাহিদা কত, পরিবর্তিত চাহিদা কত, এটা নিয়ে করতে হবে। এরপর প্রাথমিক দাম কত, প্রাথমিক পরিবর্তিত দাম কত, এই দুটো নির্ণয় করার পর আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের চাহিদা সমীকরণ। আমি এটা আরেকবার বুঝাচ্ছি। তাহলে এখানে QD মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2 সমান সমান P মাইনাস P1 বাই P1 মাইনাস P2, এটা আমরা পেলাম। এখন আমরা মানগুলো বসাই দেবো। তাহলে Q1 এর মান আছে আমাদের 100, এই যে 100 বসালাম। এই যে Q1 এর মান 100, এই যে Q1, Q2 এর মান 110, এই যে 110 বসালাম। এরপরে P1 এর মান 10, P1 এর মান 10, P2 এর মান 9। এরপর এখন এখানে কিছু করা যাচ্ছে না, এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে উপর দুইটা কি সেম রাখবে, কিন্তু এখানে 100 থেকে 110 বিয়োগ করলে -10, এখানে 100 থেকে 10 থেকে 9 বিয়োগ করলে 1। তাহলে এখন আড়াআড়ি গুণ করতে হবে, এখানে কিছু করা যাচ্ছে না, আড়াআড়ি গুণ করলে এই যে এটা কি এটা QD মাইনাস 100 কে QD মাইনাস 100, এরপরে এটা এখানে যাবে, তাহলে -10 ইনটু P মাইনাস 10, P-10 গুণ করলে, তাহলে এখন QD সমান -100 আছে, এখন এই -10 এর সাথে গুণ করতে হবে, এই রাশির সাথে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয়, 10P মাইনাস 10 P এর সাথে P গুণ করলে -10P হবে। এরপরে 10 এর সাথে 10 গুণ করলে কি হয়, 100 হয়। এবং মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানে। এরপর এখানে QD আছে, আমরা এই যে অজানা রাশি মান, এটা অজানা রাশি সমানের বামে থাকবে, সমানের আগে থাকবে, সমানের আগে অজানা রাশি থাকবে, তাহলে অজানা রাশি কি এখানে QD, তাহলে QD এখানে এই জানা রাশিটা আমরা এখানে নিয়ে যাবো, এটা প্লাস আগে মাইনাস হবে, মাইনাস হলে গেলে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে এই যে -10P প্লাস 100 প্লাস 100, এখন আমরা এই দুটো যোগ করলে 100 হয়। এবার আমরা একটু সাজিয়ে লিখি 200 মাইনাস 10P, তাহলে QD সমান 200 মাইনাস 10P, এটাই হচ্ছে আমার সমীকরণ। তাহলে এটাই হচ্ছে কি চাহিদা সমীকরণ নির্ণয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে চাহিদার এই সংকুচন এবং প্রসারণ, আবার চাহিদার হ্রাস এবং বৃদ্ধি, আর একটা হচ্ছে পরিবর্তন পরিবর্তন দ্রব্য। এই দুইটা একটু আমরা দেখি। তাহলে আমরা দেখবো এখন যে চাহিদা সংযোজন প্রসারণ। তাহলে এখানে দেখি আমরা x অক্ষ y অক্ষ দিলাম, তাহলে এখানে হবে দাম, এদিকে হলো কি দাম, এদিকে সবসময় দাম হয়, এদিকে পরিমাণ হয়, চাহিদার পরিমাণ। তাহলে এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তাহলে এই যে এটার সাথে এটা সংমিশ্রণ, এটার সাথে এটা সংমিশ্রণ, এটার সাথে এটা সংমিশ্রণ। এই যে এখানে চাহিদার এক এখন পেলাম আমরা, দামটাই টানে নিম্নগামী, এটা হচ্ছে চাহিদার সংকুচন এবং প্রসারণ। এই যে এদিকে চাহিদার সম্প্রসারণ, সম্প্রসারণ, আর এটা হচ্ছে সংকুচন। তাহলে এই যে চাহিদা এদিক থেকে আস্তে আস্তে এই দিক থেকে এসে এই যে কমে গেছে চাহিদা, এখানে ছিল এতটুকু আর এখানে এতটুকু, তাহলে সংকুচন হয়ে গেছে, চাহিদার কি হয়েছে, সংকুচন হয়ে গেছে। আর এদিকে সম্প্রসারণ হয়েছে, বৃদ্ধি পাইছে, এটা সম্প্রসারণ। এইদিকে এদিকে এটা সম্প্রসারণ, আর এদিকে এটা কি সংকুচন, এটাকে বলা হয় চাহিদা সংকুচন এবং প্রসারণ। যেটা দামের ফলে, যেটা কি হয়, দামের ফলে চাহিদার কি হয়, সম্প্রসারণ এবং বৃদ্ধি হয়। তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার সংকুচন এবং প্রসারণ ঘটে, কিসের ফলে, দামের পরিবর্তনের ফলে। আবার চাহিদার পরিবর্তনের ফলে অথবা অন্যান্য অবস্থার ফলে যেই চাহিদার পরিবর্তন, সেটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। মানে দাম ছাড়া অন্যান্য যে অবস্থা ছিল আমাদের, রুচি, অভ্যাস, ক্রেতার যুক্তিশীলতা, তারপর পরিবর্তন দ্রব্য, তারপর আছে আপনার সময়, আবহাওয়া,
এইগুলার পরিবর্তনের ফলে যদি চাহিদা হ্রাস বৃদ্ধি হয়, সেটা হচ্ছে চাহিদার কম বা বেশি হয়, সেটা হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি। যেমন এটা হতে পারে, এই যে এখানে একটা চাহিদা দেওয়া আছে, এটা একটা চাহিদা রেখা, এটা এইদিকে বৃদ্ধিও পেতে পারে, আবার এদিকে কমতেও পারে। তাহলে এই যে এইদিকে যেটা আসতেছে সেটা হচ্ছে বৃদ্ধি, আর এইদিকে যেটা আসতেছে সেটা হচ্ছে হ্রাস, চাহিদা হ্রাস। যেমন এই যে এটা এটা একটা পরিমাণ, এই পরিমাণের মধ্যে চাহিদা এখানে ছিল, এবং হঠাৎ করে আমার আয় বৃদ্ধির ফলে আমার আয় বৃদ্ধি হয়েছে, আমার আয় বৃদ্ধি বলে চাহিদা বৃদ্ধি হয়েছে, কিন্তু দাম কি হয় নাই, পরিবর্তন হয় নাই। দাম এখন সাপোজ এখানে 10 টাকা হলে 10 টাকা দামই আছে, কিন্তু আমার চাহিদা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আমার চাহিদা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অথবা দামও বৃদ্ধি পাচ্ছে, আমার চাহিদাও বৃদ্ধি পেতে পারে, দামও বৃদ্ধি পেতে পারে, চাহিদাও বৃদ্ধি পেতে পারে। কিন্তু দামের পরিবর্তনের ফলে হচ্ছে না এখানে, এটা পরিবর্তন হচ্ছে কার ফলে, দাম বাদে, দাম স্থির থেকে অন্যান্য অবস্থার ফলে। অন্য অবস্থার মধ্যে কি আছে, দাম ছাড়া রুচি আছে, অভ্যাস আছে, তারপর ভোক্তার যুক্তিশীলতা আছে, তারপরে সম্পর্কিত দ্রব্য আছে, এরপর আছে আবহাওয়া, সময়, এগুলোর উপরে ডিপেন্ড করবে। এগুলো ডিপেন্ড করে চাহিদা কমলে বা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। আর দামের কারণে, এই যে দামের কারণে, এটা 5 টাকা, 10 টাকা, 15 টাকা, দামের কারণে যে চাহিদার হ্রাস বৃদ্ধি হচ্ছে, এটা হচ্ছে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ। এটা সম্প্রসারণ এবং সংকোচন। আর দাম ছাড়া অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে যদি চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে চাহিদার হ্রাস এবং বৃদ্ধি, চাহিদার হ্রাস এবং বৃদ্ধি। তাহলে চাহিদা কম, যেমন আমার আয় কমে গেছে, আমার আয় কমে গেছে, কিন্তু দ্রব্যের দাম ঠিকই আছে। যেমন চালের কেজি 100 টাকা, এখন আমার আয় 15,000 থেকে কমে 10,000-এ চলে আসলো, এখন আমার যে চাহিদা সেটা কিন্তু কমে আসবে। এবং আমরা ধরি যে ইলিশ মাছের কেজি মনে করি আমরা 1,000 টাকা, এখন আমি যখন আমার 15,000 টাকা স্যালারি, তখন আমি প্রতি সপ্তাহে একটা করে ইলিশ মাছ খাই, অথবা গরু মাংস খাই 1 কেজি করে। এখন হঠাৎ করে আমার চাহিদা স্যালারি যখন 15,000 থেকে 10,000 চলে আসলো, এখন আমি চাইলে কিন্তু প্রতি সপ্তাহে খেতে পারবো না, এখন আমাকে অন্তত ওই 2 সপ্তাহে একবার খেতে পারবো যে আমি, কারণ আমার আয় কমে আসছে। তাহলে যার কারণে কি হয়, যে আমার চাহিদাটা কমে আসবে এদিকে। আবার দেখা যাচ্ছে আমার 15,000 থেকে 20,000-এ চলে আসলো, অথবা 30,000-এ চলে আসলো, তখন কিন্তু আমি সপ্তাহে 2টাও খেতে পারি। তাহলে যে জন্য আমার চাহিদা কি হবে, বৃদ্ধি পাবে। তো এটাকে বলা হয় চাহিদার হ্রাস বৃদ্ধি। আর এটাকে বলা হয় চাহিদার সংকোচন এবং প্রসারণ, যেটা দামের কারণে পরিবর্তন হবে। দাম বৃদ্ধির ফলে চাহিদা কমবে, আর দাম কমের ফলে চাহিদা বৃদ্ধি পাবে, সম্প্রসারণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরিপূরক দ্রব্য কি এবং পরিবর্তক দ্রব্য কি একটু দেখি আমরা। পরিপূরক দ্রব্য হচ্ছে একটা দ্রব্য ছাড়া অন্য একটা দ্রব্য যদি পরিপূর্ণ না হয়। যেমন এই যে কালি, কালি এবং কলম, কলম ছাড়া কালির দাম নেই, কালি ছাড়া কলমের দাম নেই, মোবাইল ছাড়া সিমের দাম নেই, সিম ছাড়া মোবাইলের দাম নেই। এটা হচ্ছে কি পরিপূরক দ্রব্য। চা ছাড়া চিনির দাম নেই, চিনি ছাড়া চার দাম নেই। চা তৈরি করতে গেলে, তাহলে চা তৈরি করতে হলে চিনি লাগবে এবং চা পাতা লাগবে, তাহলে দুধ লাগবে। চা পাতা, চিনি, দুধ, এগুলো হচ্ছে একটা কি পরিপূরক, একটা ছাড়া একটা কি পরিপূর্ণ নয়। তাহলে পরিপূরক দ্রব্য কোনটা, একটা দ্রব্যের জন্য অন্য একটা দ্রব্য প্রয়োজন হলে সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্য হচ্ছে একটা দ্রব্য ভোগের ফলে অন্য একটা দ্রব্যের উপযোগ পাওয়া গেলে, প্রায় সমান উপযোগ, একেবারে সমান না, প্রায় সমান উপযোগ পাওয়া গেলে সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। যেমন চা এবং কফি, আমি দুইটা খেলে কিন্তু চায়ের যে মোটামুটি, আমি চা খেলেও যেই উপযোগটা পাচ্ছি, আমার চা খাওয়ার অভ্যাস যদি থাকে, তাহলে আমাকে চা খেতে হবে, গরম খেতে হবে, চাটা খেতে হবে। তাহলে চা না খেলে আমাকে অন্তত কফি হলেও হবে। তাহলে আমি চা এবং কফি পান করে প্রায় কি পাচ্ছি, সমান উপযোগ পাচ্ছি। এবং গুড় এবং চিনি, যেমন গুড় থেকেও মিষ্টি পাই, চিনি থেকেও মিষ্টি পাই, তাহলে আমাকে গুড় না হলেও চিনি, চিনি না হলে গুড়, যে কোনো একটা খেতে হবে। যে কোনো একটা থেকে আমি কি পাচ্ছি, প্রায় সমান উপযোগ পাচ্ছি। তাহলে এই যে একটা দ্রব্য ভোগের ফলে অন্য একটা দ্রব্যের সে প্রায় সমান উপযোগ পাওয়া গেলে সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। তাহলে চার দাম দেখুন, দেখা যাচ্ছে যে চার দাম হঠাৎ করে 15 টাকা থেকে 20 টাকা হয়ে গেল, এখন কপির দামও 20 টাকা, এখন আমি খাবো কোনটা, কপি খাবো। অথবা চার দামও 20 টাকা, কপির দামও 20 টাকা, এখন দেখা যাচ্ছে চার দাম হঠাৎ করে 25 টাকা বা 30 টাকা হয়ে গেল, কপির দাম ঠিকই আছে, তাহলে আমি কপি খাবো। কারণ আমি ওই অতিরিক্ত টাকায় আমি চা খাবো না, আমি কম টাকা দিয়ে আমার চার উপযোগটা আমি মিটাতে পারতেছি মোটামুটি, কপি খেয়ে আমি চার উপযোগটা মোটামুটি মিটাতে পারতেছি। তাহলে এই যে একটা দ্রব্য ভোগের পর অনেকটা দ্রব্যের যে উপযোগ মেটানো, সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। আর পরিবর্তক হচ্ছে কোনটা, একটা দ্রব্য ভোগের জন্য অনেকটা দ্রব্য লাগলে, প্রয়োজন হলে সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের আলোচনা। আমরা পরবর্তী লেসনে যেটা আলোচনা করবো ইনশাআল্লাহ, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই, স্থিতিস্থাপকতা, চাহিদার যে স্থিতিস্থাপকতা আছে,
আইএসটিএসটা চাহিদার এই দামের স্থিতিস্থাপকতা এই স্থিতিস্থাপকতা এই স্থিতিস্থাপকতা থেকে অবশ্যই কোয়েশ্চেন আসে, দ্বিতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন আসা মানে স্থিতিস্থাপকতা থেকে কোয়েশ্চেন আসা। ফলে পরবর্তী লেসনটা তোমরা অবশ্যই করবে ইনশাল্লাহ। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।